তো আজকে আমরা ক্লাস 10 দশম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে পরিবেশের জন্য ভাবনা, ফিজিক্যাল সায়েন্সের সেই পরিবেশের জন্য ভাবনার যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেই প্রথম চ্যাপ্টারের আমরা ছোট কোশ্চেনগুলো আমরা সলভ করব। তাহলে প্রথমত আমরা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোতে চলে আসছি। বলছে, আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 কোশ্চেনটা, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থ কোনটি? নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, না ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস, না অক্সিজেন গ্যাস? তো আমাদের এই অপশনটা হয়ে যাবে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটি হলো সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। এবার আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন এটা একটা গ্রিনহাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড এটা একটা গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এটাও একটা গ্রিনহাউস গ্যাস। তো এখানে হচ্ছে নাইট্রোজেন একটি গ্রিনহাউস গ্যাস নয়। নাইট্রোজেন ছাড়া যদি বলে তাহলে আমরা বলবো অক্সিজেন একটি গ্রিনহাউস গ্যাস নয়। তারপর আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো, কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? নিচের কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? তাহলে আমরা এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছি, কাঠ, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা, কয়লা এবং ডিজেল। তো আমাদের উত্তরটা হয়ে যাবে এলপিজি হয়ে যাবে, যে এলপিজির তাপন মূল্যটা সবচেয়ে বেশি। তারপরে এবার আমরা চলে আসব বিভাগ ক্ষয়ের যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন রয়েছে যেগুলোর মান হচ্ছে 1, আমরা সেগুলোতে চলে আসব। তাহলে প্রথম প্রশ্নটা রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? তো এটা তোমরা ভালো করেই জানো, যেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের যে প্রথম স্তরটি রয়েছে ট্রোপোস্ফিয়ার, সেই ট্রোপোস্ফিয়ারটা উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রণ করে থাকে। এবার সেকেন্ড, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে প্রথম স্তরটি রয়েছে তার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ ও উষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে? তাহলে এটা আমরা জানি যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ ও উষ্ণতা দুটোই কমতে থাকে। তো উষ্ণতার ব্যাপারটা বলে দিই, যে প্রতি কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমতে থাকে এবং চাপ কমতে থাকে, কিন্তু এখানে উষ্ণতার এই ব্যাপারটা ভালো করে মনে রাখবে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে প্রতি কিলোমিটারে কমতে থাকে। ঠিক আছে, এবার থার্ড ওয়ান, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। এটা হচ্ছে আয়নোস্ফিয়ার হবে, উত্তরটা হবে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তো আয়নোস্ফিয়ারটা থার্মোস্ফিয়ারে মেনলি এক্সিস্ট করে। ঠিক আছে, থার্মোস্ফিয়ারের একটা অংশ যার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, সেখানে গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে, তার জন্য তার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। সেই আয়নোস্ফিয়ারেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। নাম্বার 4 প্রশ্নটা হচ্ছে যে পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎস। তাহলে আমরা প্রথমে জেনে নিই পুনর্নবীকরণযোগ্য শক্তি কোনগুলোকে বলবো, যেগুলোর উৎসের মানে যেগুলো শেষ হবে না, যেগুলোর উৎসের কোনো শেষ নেই, হ্যাঁ, তাদেরকে আমরা বলবো মেনলি পুনর্নবীকরণযোগ্য শক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি এগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। ঠিক আছে, এবার আমরা চলে এসেছি 5 নম্বর প্রশ্নে, যে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে মন্ট্রিল প্রোটোকলটা হচ্ছে একটা বহুদেশীয় স্বাক্ষরিত একটা চুক্তি, যার মাধ্যমে ওজোন গ্যাস যে রয়েছে সে ওজোন গ্যাসের মানে ওজোন স্তর যে রয়েছে ওজোন স্তরের ক্ষয়টা যাতে কম হয় এই নিয়ে একটা বহু দেশের মধ্যে একটা স্বাক্ষরিত মানে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, তার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। সেটা 1987 সালে হয়েছিল। হ্যাঁ, কত সালে? 1987। তারপর বলছে সৌরকোষে ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম লেখা। ঠিক আছে, তাহলে সৌরকোষে ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম আমরা বলতে পারি, মানে সৌরকোষটা ব্যবহৃত হয়, যেমন ক্যালকুলেটর, তারপর ট্রাফিক সিগন্যাল, তারপরে কৃত্রিম উপগ্রহ যেটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেগুলো আছে সেগুলোতেও এই সৌরকোষ ব্যবহৃত হয়। আর সৌরকোষে ব্যবহৃত হয় এমন একটি পদার্থের নাম যদি বলতে বলে তাহলে আমরা বলবো সিলিকন। সেটা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ যেটা সৌরকোষে মেনলি ব্যবহার করা হয়। তাহলে আজকের মতো এখানেই।